লোকটার কথা শুনে আমার মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। হাঁটতে হাঁটতে গেলাম ইরার কবরের পাশে, গিয়ে দেখি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সাকিব আর শামীমের লাশ। বুকের ভেতর দিয়ে এখনো তাজা রক্ত বেরোচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ভাবতে লাগলাম, ইরা কি তাহলে সব জেনে গেল? এখন তাহলে আমার পালা। ইরা তো আমাকেও মেরে ফেলবে এমন ভয়ঙ্কর ভাবে। না না, এই কি ভাবছি আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এরা আমার কিচ্ছু করতে পারবে না। এমন সময় পুলিশ আসলো সেখানে। পুলিশ এসে সাকিব আর শামীমের লাশ দেখলে বলল, এদের এমন অবস্থা কি করছে? কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ ভয় পেয়ে আছে, সকলের মাথা নিচু করে আছে। পুলিশ আবার বলল, কেউ কেন কথা বলছে না কেন? ধমক দিই, তবুও সবাই চুপ। পুলিশ এগিয়ে আসলো আমার দিকে, এসে বলছে, সে কি শ্রাবণ সাহেব? এনারা মারা গেলেন কি করে? আমি কি করে বলবো স্যার? বলতে তো আপনাকেই হবে। আমি যে ভয়ে বললাম না কাউকে, যে আপনার বোন খুন করার এই সাকিব আর শামীমই করেছে। আপনি ঠিক ঝেড়ে নিয়ে এদের মেলে দিলেন। বাবা, না না, সেটা কি বলছেন? আমি কেন মারব? অনুরোধ করি, আপনার সাথে যা কথা হবে এখন থানায় হবে। মনে মনে ভাবতে লাগলাম, পুলিশের কথার দ্বারাতে তো বোঝা যাচ্ছে আমার বোন ইরার খুন আর কেউ না, আমার প্রিয় বন্ধুরাই করেছে। কিন্তু তারা খুন করলো কখন? তবে কি সে রাতে আমরা এসে পড়ার পর সাকিব আর শামীম আবারও গিয়েছিল ইরার ঘরে? তাই হয়েছে হয়তো। ইরার খুনের রহস্য রয়েই গেল। সাকিব আর শামীম বেঁচে থাকলে হয়তো সব ফাঁস হতো। পুলিশ আমার সামনে সাকিব আর শামীমের লাশ নিচে নামিয়ে অ্যাম্বুলেন্সে ভরে দিল। আমাকে তাদের সাথে গাড়িতে করে নিয়ে আসলো থানায়। অনেকক্ষণ যাবত থানায় বসে আছি। ওসি সাহেব এখানে বসিয়ে রেখে কোথায় যে গেলেন, হঠাৎ আমার মনে পড়লো সেই চিঠির কথা। পকেট থেকে হাত দিতে দেখতে পেলাম চিঠিটা এখনো আছে। চিঠিটা বের করে ভাঁজ করে পড়তে লাগলাম। চিঠিতে লেখা আছে, প্রিয় শ্রাবণ, কেমন আছেন? আশা করছি ভালো আছো। আমি কেমন আছি তা আপনার না জানলেও চলবে। অনেকদিন যাবত আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ভয়ে বলতে পারছি না। আপনার সামনে এসে দাঁড়িয়ে এই কথা বলার সাহস আমার হয়ে উঠল না, তাই লিখে দিতে বাধ্য হলাম। আমি গ্রামের মেয়ে, আপনি তা জানেনই। আমি ঘুরে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। প্রথম যেদিন আমি আপনাকে আমাদের বাড়িতে দেখেছি, সেদিনে আমি আপনার চোখের মায়ায় পড়ে গেছি। ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে কষ্ট হয়। আপনি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েন না। আই লাভ ইউ রাজকুমার। ইতি, আপনার ইরাবতী। চিঠিটা পড়ে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে এলো। যে ছেলেটা কখনো কান্না করেন সে ছেলেটাও আজ কাঁদছে। নিজেকে অনেক অপরাধী মনে হলো। যে মেয়েটা এতটা ভালোবাসে আমাকে, তার সাথে এমন কাজটা আমি কি করে করলাম? তার ভালোবাসার মূল্য আমি দিতে পারলাম না। এখন বুঝতে পারছি, কে আমার বুকের উপর হাত রাখতো, ঠোঁটে চুমু এঁকে দিত, আর কানের কাছে এসে বলতো ভালোবাসি। তার মানে ওই সব কিছুই স্বপ্ন ছিল না, সব বাস্তব ছিল। এইসব ভেবে নিজের হাতটা সামনে রাখা টেবিলের উপর জোরে জোরে আঘাত করতে লাগলাম। ওসি সাহেব এসে আমাকে থামালেন আর বলেন, এইসব কি করছেন? আপনার জন্য খুশির সংবাদ। আর কি খুশির সংবাদ হবে? আমি নিজের বোনকে ধর্ষণ করেছি। কান্নার সুরে, না না, এসব কি বলছেন? আমি একদম না। আমরা আপনার বোনের পোস্টমর্টম রিপোর্ট থেকে এমনটা পাইনি। আপনার বোনের পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা তথ্য অনুযায়ী সাবিক আর শামীমই হলো আসল ক্রিমিনাল, আর সাকিব আর শামীমকে আপনি খুন করেননি। আমাদের ভুল ধারণা হয়েছে, আমাদের ক্ষমা করবেন। আপনি আসতে পারেন। পুলিশের কথায় অনেকটা অবাক হলাম। তাহলে সে রাতে আমি কোথায় ছিলাম? রহস্য রয়ে গেল। এসব আর ভাবতে পারছি না। হাত দিয়ে রক্ত পড়ছে। পকেট থেকে উরবালটা বের করে হাতে বেঁধে নিলাম। এখন হাঁটছি, যাচ্ছি সেইখানে। সেই অভাগের কাছে আমি এক অভাগা। এরার কবরের পাশে এসে পড়েছি। জোরে জোরে ডাকছি, এরা কোথায় তুমি? এরা, এই দেখো আমি এসেছি। আমার ডাকে সাড়া দিয়ে এরা আমার সামনে এলো। এসে বলল, আমি জানতাম আপনি একদিন আমার ভালোবাসা বুঝবেন, কিন্তু দেখেন, এমন এক সময় আপনি আমার ভালোবাসা বুঝলেন। না আমি আপনার হতে পারবো, না আপনি আমার হতে পারবেন। কান্না করে এরা কথাগুলো বলছে। এরা কান্না ভেজা চোখ দেখে তত্ত্বনাথ এরাকে জড়িয়ে ধরলাম। কান্না করছো কেন পাগলি? আমি তো ভালোবাসি তোমাকে। আমি এখন প্রতিদিন এনার কবরের কাছে যাই। এরা আর আমি দুজনই কথা বল, সময় কাটাই। এভাবে আমাদের ভালোবাসার দিনগুলো চলতে থাকে।